দর্শক স্বাগত সংবাদ রাতে আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী। দর্শক আমরা সরাসরি চলে যাচ্ছি বঙ্গভবনে। জাস্ট এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন, ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। রাষ্ট্রের কোনো একটা ভবনে, কোনো একটা যানবাহনে, রাষ্ট্রীয় কোনো দায়িত্বে অবস্থানরত কোনো ব্যক্তিদেরকে 1 ইঞ্চি আঘাত করবেন না, কারণ ওনারাই ঠিক এই মুহূর্ত থেকে ওনারাই আপনাদেরকে সেবা দিবে, যেই সেবাটা এই কেউ দিতে পারে না। আজকে নতুনভাবে নতুন সেবা, নতুন সব কিছু। শুধু বিশ্বাস রাখেন, আমরা বঙ্গভবন থেকে দাঁড়ায় বলতেছি যে শুধুমাত্র আমরা এই পতাকার সাথে কেউ বেইমানি করব না। আমরা এখানে সবাই ছাত্র প্রতিনিধি, আমার ডান পাশে বাম পাশে যারাই আছে সবাই সব ছাত্র প্রতিনিধি এখনও আইসা পৌঁছায় নাই। বিশেষ করে আসিফ নাহিদ তারা অন দ্য ওয়েতে। যদি লাইভে কেউ দেখেন, হ্যাঁ আসিফ নাহিদদেরকে যদি আপনারা লাইভে কেউ এটা দেখেন, এখন যদি দেখেন তাদেরকে প্লিজ বঙ্গভবনে ঢুকতে আপনারা হেল্প করেন। যত ইমিডিয়েট তারা আসবে, আসিফ নাহিদ ওরা যত ইমিডিয়েট আসবে আমরা তত দ্রুত সিদ্ধান্ত নিতে পারবো। আমরা জাস্ট একটা শুধু মেসেজ দিলাম, এটা কোনো সম্মিলিত সিদ্ধান্ত না। জাস্ট ভায়োলেন্স অফ করা, যে যার জায়গার মতো শান্তিপূর্ণভাবে অবস্থান নেন, যা করেন, কিন্তু কোনো রাষ্ট্রীয় কোনো কিছুর গায়ে, রাষ্ট্রের কোনো একটা সম্পদের গায়ে, এবং এই বঙ্গভবন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখানে ছাত্ররা আছে, জাস্ট ছাত্ররা আছে। থ্যাংক ইউ। আমাকে বলতে বলা হয়েছে, আমি বলি যে যত দ্রুত সম্ভব যাকে পার্টি যায়, যত দ্রুত সম্ভব যাতে শান্তি স্থিতিশীলতা ফিরে আসে। আমরা আজকে দর্শক এতক্ষণ আমরা বঙ্গভবনে ছিলাম, সেখানে কথা বলছিলেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করা, এবং তারা অনুরোধ করলেন আমরা যেন রাষ্ট্রীয় কোনো সম্পদের ক্ষতি সাধন না করি। এ ব্যাপারেই সকলের কাছে অনুরোধ রাখলেন তারা। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে পদত্যাগ করে গোপনে গণভবন ছাড়েন তিনি। ছোট বোন রেহানাকে নিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনার সঙ্গে বেশ কয়েকটি ব্রিফকেস দেখা যায়। দর্শক আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন ক্ষমতাসীন সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গোপনে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন তিনি। পদত্যাগপত্র সই করে সেনাবাহিনী প্রধানের হাতে হস্তান্তর করেন। এতে ক্ষমতা ও দেশ ছেড়ে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর নজিরবিহীন এক অধ্যায়ের সাক্ষী হয়ে রইল বাংলাদেশ। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। একটি ফুটেজে দেখা গেছে এসএসএফ এর একটি দল তাদের নিরাপত্তা দিয়ে এগিয়ে দিচ্ছে। সেখানে বেশ কয়েকটি ব্রিফকেস দেখা যায়। পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে গত 1 মাস ধরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের রুদ্ধশ্বাস পরিস্থিতির অবসান হলো। শেখ হাসিনা ক্ষমতা ও দেশ ছেড়ে পালানোর পর তার বাসভবন গণভবনে ঢুকে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেশ ছেড়ে পলাতক শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে বহনকারী বিমানটি ভারতের উত্তরপ্রদেশে অবতরণ করেছে। সেখান থেকে যুক্তরাজ্যে লন্ডন পাড়ি জমানোর কথা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে এরই মধ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। দর্শক লুৎফর কবিরের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষে নজিরবিহীন সরকার পতনের সাক্ষী বাংলাদেশ। দেশকে অরাজকতার মধ্য দিয়ে ঠেলে পদত্যাগ করে পেছনের দরজা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। কঠোর নিরাপত্তায় সোমবার বেলা 2:30টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর ভারতীয় গণমাধ্যমের শিরোনাম। তার গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা মহলে। ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু এবং দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, ভারতের উত্তরপ্রদেশের গজিয়াবাদের স্থানীয় সময় বিকেল 5টা 36 বহনকারী বিমানটি অবতরণ করে। হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে বাংলাদেশের C-130 বিমানটি।
একাধিক সূত্রে আনন্দবাজার ও দ্য হিন্দু জানায় ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা। যে প্রশ্ন এখন সামনে আসছে, পরবর্তী গন্তব্য কোথায়? সূত্রের দাবি, ভারতে কিছুক্ষণের জন্য অবস্থান করে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন শেখ হাসিনা ও শেখ রেহানা। লন্ডনের রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন বলছে অসমর্থিত সূত্র। অন্য কয়েকটি সূত্র বলছে, শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে কিয়ার স্টারমার সরকার, যদিও সে দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। এমনটা হলে আগামী কয়েকদিন দিল্লির সেফ হাউসে তিনি অবস্থান করতে পারেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বঙ্গভবনে বৈঠক শেষে ব্রিফিং চলছে, আমরা আবারও চলে যাচ্ছি বঙ্গভবনে। আমাদের দায়িত্ব, আমরা দৃঢ় বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের যে মূলনীতি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের রাষ্ট্র আমরা দেশের জনগণকে সাথে নিয়ে আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আমরা চাই এমন একটি সরকার ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে এবং বাংলাদেশের জন্য সেই ১/১১-তে আমরা দেখেছি ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবের যে সরকার ব্যবস্থা, ওই ব্যবস্থা যেন না থাকে। আমরা চাই এমন সরকার ব্যবস্থা, যে সরকার ব্যবস্থা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে আমরা এই বক্তব্য রাখছি, অনতিবিলম্বে সকলকে মুক্তি দিতে হবে, অনতিবিলম্বে সকলকে বিচারের আওতায় আনতে হবে। ধন্যবাদ সকলকে। আপনি শেষে বলেন, আমরা বলেন, আমরা পান্না ভাই কি বলবেন, আপনারা বলেন। আচ্ছা মান্না ভাই মাঝখানে আসেন, এদিকে আসেন, বাবু দাঁড়ান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসছেন সবাই? হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ দিন, সবাই বুঝেছেন এটা বিজয়ের দিন। বিজয়ের সাথে সাথে বিজয়ের পশ্চাতে পশ্চাতে যেগুলো আসে, অনেক শঙ্কা, ভয়, অনেক ধরনের বিপদের সম্ভাবনা, এগুলো সব কিছু নিয়েই বিশেষ করে ফ্যাসিবাদী সরকার নির্লজ্জ কাপুরুষের মতো পলায়ন করবার পর যিনি বলেছিলেন যে আমি পালাই না, নাম বলেছিলেন নিজে, আমি পালাই না, পালিয়ে যাবার পরে সমস্ত ব্যাপারটা এতই বিশৃঙ্খল হয়েছে, সেই প্রেক্ষিতে এখন যিনি বা যারা ক্ষমতায় আছেন বা দায়িত্বে আছেন, তারা আমাদের কাছে সহযোগিতা চেয়ে কথা বলবার জন্য বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই বৈঠক। জানেন আপনারা, দুপুরে বা বিকেলের দিকে এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান, উনি তা বলেছিলেন। তারপরে তিনি নিজেই বলেছিলেন যে এরপরে তিনি গণভবনে আসবেন এবং সেখানে বঙ্গভবনে আসবেন এবং সেখানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে আমাদের সাথে আবার কথা বলবেন। আমরা সেই কথা বললাম। এটার উপরে আমরা খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো, শুধু কয়েকটা কথা বলি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, প্রায় সব নেতাই কথাবার্তা বলেছেন, আমরাও কথা বলেছি। বিশেষ করে আমরা প্রথমেই যারা এই আন্দোলন জয়যুক্ত করবার জন্য নিজেদের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি, দোয়া করেছি এবং তাদের স্মরণ করেছি এরকম করে। সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে যারা অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের মুক্তির দাবি করেছি। এটা সবার কথা বলছি আমরা, সবাই মিলেই। এর মধ্যে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খুবই অমানবিকভাবে যাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, তার মুক্তির কথা বলেছি। এই প্রসঙ্গটা বিশেষ করে তাদের দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তুলেছেন, আমরা সবাই সমর্থন করেছি। সরকার পক্ষ থেকে, মানে এখন যারা সরকারের প্রতিনিধিত্ব করেন, প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি, তারা বলেছেন এই ব্যাপারে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেবেন এবং তাকে মুক্ত করবেন, তারপরে তার সুচিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করবেন। দেশ জুড়ে এই ঘটনার পরে যেরকম কাপুরুষের মতো অতীতের সরকার পালিয়ে গেছেন মাত্র আজকেই, তারপরে যে শূন্যতা এবং ভয়াবহতা তৈরি হয়েছে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমরা সবাই মিলে বলেছি যাতে কোনো রকম নৈরাজ্য না হয়, কোনো রকম বিশৃঙ্খলা না হয়। যারা লুটপাটকারী, যারা সুযোগ সন্ধানী, যারা যে কোনোভাবে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটিয়ে অন্যান্য কিছু করে,
তাদেরকে রোখার জন্যে আমাদের সম্মিলিত একটা আহ্বান জানাতে হবে। আমরা সেই আহ্বান জানিয়েছি এবং তার প্রেক্ষিতে আজকে রাত্রেবেলায় আশা করছি ওখানে উনি বলেছেন রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন এবং প্রধান সেনাপতিরও একটা বক্তব্য এই প্রসঙ্গে থাকবে। আমরা বলেছি বিশেষ করে এই শূন্যতা দীর্ঘস্থায়ী তো হতে দেওয়াই যাবে না, অতএব যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। আমরা যারা আন্দোলনটা করেছেন সেই শিক্ষার্থীদের এই ব্যাপারে যে সমস্ত মত, যে সমস্ত ফিলিং, অনুভূতি, সেগুলোকেও ধারণ করবার জন্য বলেছি রাষ্ট্রপতিকে এবং প্রধান সেনাপতিকে তথা সেনাবাহিনীকে যে আপনারা তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করেন এবং তাদের মাধ্যমেই এই পরিস্থিতি তারা মোকাবেলার জন্য চেষ্টা করেন। আরও দু একটা পয়েন্ট আছে, আমি এই ব্যাপারে আর বেশি কথা বলবো না। আপনাদের মাধ্যমে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এই জনগণের বিজয়কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই যারা লড়াই করেছেন তাদের অভিনন্দন জানাচ্ছি, যারা পিতা হারিয়েছেন, যারা সন্তান হারিয়েছেন, শোক সন্তপ্ত পরিবার, তাদের সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং এই আন্দোলনকে একটা রাষ্ট্র পরিবর্তনে, সরকারের সাথে সাথে প্রশাসন পরিবর্তনের লড়াই যাতে রূপান্তরিত করা যায় সেই লড়াইকেও অব্যাহত রাখবার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। আপনারা জানেন সবাই, আমরা যখনই কোনো এরকম সম্মিলিতভাবে কথা বলি তখন আমাদের দল, এই জোটের মধ্যে 6টি দল আছে, সেই 6টি দলই সবাই কথা বলেন। প্রথম সমন্বয়কারী কথা বলেন, আমি এখন দলের এই জোটের সমন্বয়কারী হিসেবে বললাম। এরপরে এক এক করে কথা বলবেন কমরেড সাইফুল হক, কথা বলবেন জোনায়েদ সাকি, কথা বলবেন রফিকুল ইসলাম বাবলু, কথা বলবেন হাসনাত কাইয়ুম, কথা বলবেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন। আমি প্রথম যারা সাইফুল হককে তার কথা বলবার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, যত কম সময়ের মধ্যে পারলে 1-2 মিনিটের মধ্যে শেষ করে দেবেন। বন্ধুগণ, আমরা আজকে বাংলাদেশের মানুষ আবার একটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যেরকম একটা মুক্তির একটা স্বাদ পেয়েছিল, আজকে দীর্ঘ 15-16 বছর যে ফ্যাসিবাদী দুঃশাসন এদেশের জনগণের উপরে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদী দুঃশাসনকে আজকে পরাজিত করতে পারাই আমরা যে বৈঠক হয়েছে সেখানে আমরা দল এবং মঞ্চগতভাবে বিরোধী দলগুলো আমরা আমাদের বিজয়ী জনগণকে। দর্শক, এতক্ষণ আমরা বঙ্গভবনের ব্রিফিংয়ে যুক্ত ছিলাম। দর্শক, তেজগাঁওয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কথা বলছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোসররা এখনো নানান ধরনের অঘটন, নাশকতা, সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে। আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি, এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আমরা কোনো প্রাণনাশ, কোনো সহিংসতা চাই না। আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। আমরা বৈষম্য দূর করার জন্য, সমাজে ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই এক দফা আন্দোলন ঘোষণা করেছিলাম। সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা আহ্বান জানাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলের জীবন এবং জানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে, সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকব। এবং আমরা আহ্বান জানাচ্ছি, আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণঅভ্যুত্থানের কাছাকাছি, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন করেছি, আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে হবে। সেজন্য আমরা বারবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম, এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে, খনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা। এখানে কোনো দল, মত, ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি, কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামী ছাত্র জনতাকে তা রুখে দিতে হবে। আমি আবারও এই গণ অভ্যুত্থানের জন্য
সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলকে অভিনন্দন, দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আগামী 24 ঘন্টার মধ্যেই অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা হাজির করব। তার জন্য সকল পক্ষের সাথে আমরা আলোচনা করব, আমাদের সকল সমন্বয়কদের সাথে আলোচনা করব এবং এই কাজটি করার জন্য আমরা একটি লিয়াজু কমিটি হয়তো রাতের মধ্যেই প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের পক্ষ থেকে কারা আসলে এই বিভিন্ন পক্ষের সাথে আলোচনায় বসবে। এক্ষেত্রে আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেই প্রশ্নগুলো আলোকে হয়তো আমরা কোনো কথা বলতে পারি। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানদেরকে ডেকে আর্মি চিফ তারা একটা ইন্টারিম গভর্নমেন্টের দিকে আগাচ্ছে। সেক্ষেত্রে এই বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতি আপনাদের কি আহ্বান? আমাদের আহ্বান থাকবে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বিপ্লবী যে ছাত্র নাগরিক তাদের নেতৃত্বেই কিন্তু এই অভ্যুত্থানটি ঘটেছে। ফলে জনগণ তাদের নেতৃত্বে মাঠে নেমে এসেছিল, তাদের নেতৃত্বেই জীবন দিয়ে, তাদের আহ্বানেই জীবন দিয়েছিল। তো তাদের সাথে তাদের যেই প্রস্তাবনা, সেই প্রস্তাবনার প্রতি কিন্তু দেশের মানুষের শতভাগ আস্থা রয়েছে। বিরোধী দল সহ সকল পক্ষকে আমরা আহ্বান জানাবো যে তারাও এই যে বিপ্লবী ছাত্র নাগরিক তাদের প্রতি যাতে সেই আস্থাটা রাখে। কারণ যদি এখানে কোনো ধরনের চক্রান্ত বা পরিকল্পনা অংশ নেয় এই ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনাকে সরিয়ে তার কোনো বি টিমকে বসাতে চায় এবং সেক্ষেত্রে যদি কোনো রাজনৈতিক দল বা পক্ষ অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জনগণ তাকে গ্রহণ করবে না, প্রত্যাখ্যান করবে। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আপনাদের 3 জন সমন্বয়ক বাকি রাজনৈতিক দলের নেতাদের সাথে 3 জন সমন্বয়ক বঙ্গভবনে প্রবেশ করেছে। আপনারা এই বিষয়টা জানেন কিনা, সেখানে তারা এই বিষয়গুলো কথা বলেছে কিনা? এখানে আমরা বলতে চাই আন্দোলনের যারা মূল সমন্বয়কারী যে চেহারাগুলোকে আপনারা হয়তো চেনেন তারা সবাই এখানে উপস্থিত আছে। আমরা কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি। বঙ্গভবনে যে রাষ্ট্রপতি থাকেন তিনি ফ্যাসিবাদী ব্যবস্থারই একটা অংশ বিশেষ। তো আমাদের সাথে কোনো আলোচনা ব্যতি রেখে 3 সমন্বয়ক সেখানে গিয়েছেন। এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো এবং কথা বলে যদি কোনো উপযুক্ত উত্তর তারা না দিতে পারেন সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যবস্থা নেব। না, আমরা এখন পর্যন্ত সে ধরনের কোনো আলোচনার প্রস্তাব পাইনি। আমরা বরাবরই বলেছি আমরা রাজপথ থেকে এই আন্দোলনের শুরু হয়েছে, আমরা রাজপথেই সকল ফয়সালা করব এবং আমরা যেহেতু আমাদের যেটা আমি বললাম যে আমাদের নিরাপত্তার বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত আমরা করতে পারি না। আমরা মোবাইল ছাড়া আমাদের সমন্বয়কদের সাথে আমাদের যোগাযোগ ঠিকমতো হয়নি। তো এই নিরাপত্তার জায়গাগুলো আমরা সমন্বয়কদের সাথে আগে প্রথমে যোগাযোগ করে সারা দেশের সকল সমন্বয়ক আন্দোলনকারী প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে তাদের সিদ্ধান্ত নিয়েই আসলে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। সেক্ষেত্রে প্রস্তাবনা আসলেও আমরা সকলে আলোচনা করে সেই বিষয়টি জানাবো। তবে আমাদের জায়গা থেকে আমরা রাষ্ট্রের সকল স্টেক হোল্ডারদের সাথে বসতে চাই, আমাদের জায়গা থেকেও সেই আহ্বানটি থাকবে। না, আমাদের কাছে এরকম কোনো প্রস্তাব আসে। গণমাধ্যম কর্মীদের উপর গত কয়েকদিন থেকে হামলা করা হচ্ছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যেখানেই পাচ্ছে সেখানেই পেটানো হচ্ছে। গণমাধ্যম কর্মীরা কোথাও হেফাজত না, সব জায়গায় তারা আজকে পর্যন্ত সব জায়গায় আঘাতের শিকার হয়েছে। এই বিষয়টা আপনাদের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি, শেষ পর্যন্ত যদিও কাজ হয় নাই। গণমাধ্যম কর্মীদের এই যে এত হামলা, সেই বিষয়টা আপনারা অবগত কিনা? বাকি যারা হামলা করছে তাদের বিষয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন কিনা? পরবর্তী গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার স্বার্থে আপনাদের কোনো বিবৃতি আছে কিনা? আচ্ছা, আমরা যদি আমাদের জায়গা থেকে স্পষ্ট করি, আমরা যখন থেকে আমাদের এই আন্দোলনটি শুরু করেছিলাম সেদিন থেকে শুরু করে আমরা যতদিন আমরা শাহবাগে যতদিন ছিলাম আপনারা আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের মাধ্যমেই আমাদের প্রত্যেকটি দাবি শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। সেই জায়গা থেকে আমরা আপনাদের সাথে যে সম্পর্কটি গড়ে উঠেছে সেটা সবসময় সৌহার্দ্যপূর্ণ ছিল। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক সময়টি জানিয়েছি যে আমাদের যে সাংবাদিক ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদেরকে যেন সর্বোচ্চ সহযোগিতাটুকু করা হয়। আপনারা দেখে থাকবেন আমাদের যে মূল গ্রুপ রয়েছে
সেখান থেকে আমরা সবসময় এটি পোস্ট করেছি। ইভেন ব্যক্তিগত টাইমলাইন থেকে আপনারা যদি চেক করে দেখেন, আমরা আজকে দিয়েছি, গতকালকে দিয়েছি, যখনই আপনাদের জায়গা থেকে এই অভিযোগগুলো এসেছে। আমরা বিশ্বাস করি আমরা আন্দোলন করেছি রাজপথে, কিন্তু সেটি পুরো দেশ থেকে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনাদের মাধ্যমে। এবং আমরা এটি বিশ্বাস করি যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কথাটি ছড়িয়ে দিতে পেরেছেন বলেই আজকে বাংলাদেশে এমন একটি গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। সেই জায়গা থেকে আমাদের কথা হচ্ছে যে আমরা অবশ্যই যা হয়েছে এটা কোনোদিন সমর্থন করি না, এবং এটার জন্য যেভাবে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে সেটি করব। আমরা আমাদের জায়গা থেকে নিরাপত্তা আপনাদের নিশ্চিতের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান করব পুরো দেশবাসীকে। আমরা পুরো দেশবাসীকে বলতে চাই যে আমাদের এই গণমাধ্যম কর্মী যে ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্যই আজকে আমাদের সাথে কি হয়েছে এটি পুরো বিশ্বে গিয়েছে। সেই জায়গা থেকে তারা যেন তাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদেরকে সহযোগিতা করেন, এবং যারা অসৎ উদ্দেশ্যে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে আপনাদের গাড়িতে আপনাদেরকে শারীরিকভাবে বা বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছে, তাদেরকে যেন সাধারণ জনগণ প্রতিহত করে। আমাদের আহ্বান থাকবে ছাত্র জনতার প্রতি যে দেশের সম্পদ, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। সেক্ষেত্রে আমাদের যেই সংখ্যালঘু কমিউনিটি রয়েছে তাদেরকে বিশেষভাবে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে কেউ এখানে কোনো ধরনের চক্রান্ত করার সুযোগ না পায়। এবং আমরা আহ্বান জানাচ্ছি যে জনতাকে, যাতে সাংবাদিক ভাইদের বা সংবাদের কর্মীদের প্রতি আপনারা কোনো ক্ষোভ রাখবেন না, তাদেরকে নিরবিচ্ছিন্নভাবে তাদের কাজ করার সুযোগ করে দিবেন, তাদেরকে যথাযথ নিরাপত্তা দিয়ে যাতে তারা তাদের কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবে সারা দেশের সকল স্থানে। আপনারা যে সরকারের রূপরেখা দিবেন সেটি হয়তো ধাপে ধাপে একটা পর্যায়ে গিয়ে পৌঁছে নতুন একটা সরকার গঠিত হবে, সেটি একটি প্রক্রিয়া। এখন এই মুহূর্তে দেশের সবচেয়ে যে বড় সংকট আজকে দুপুরের পর থেকে দাঁড়িয়েছে, আমরা দেখেছি জনগণের জানমাল এবং বিভিন্ন স্থাপনার নিরাপত্তা। আর্মি যখন থেকে ব্যারিকেড তুলে দিল আপনারা উৎসব করলেন, এরপরে এই উৎসবের মধ্য থেকে আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে যারা এক রাজনৈতিক পক্ষ আর এক রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তাদের বাসাবাড়িতে হামলা করছে, তাদেরকে হত্যা করার জন্য খুঁজে খুঁজে গেছেন। আমি বেগুনবাড়িতে দেখেছি। তো এই 15 বছর, আমি একটু প্রশ্নটা শেষ করব, 15 বছরের বাংলাদেশে যে বড় ক্রাইসিস ছিল, কথায় কথায় বাংলা ছিল, এই বাংলাদেশের প্রতিপক্ষ, এই বাংলাদেশের গণমাধ্যম, এই বাংলাদেশে পুলিশ, আমার সবাই তো থাকে। আজকে এই একবেলা যে চিত্র আমরা দেখলাম যে এক পক্ষকে নিশ্চিত করে দেওয়ার এক ধরনের প্রতিক্রিয়া চলছে, তো এই ব্যাপারে আপনাদের ব্যাপক ভ্যান্ডালিজম, প্রাণহানি ঘটার আশঙ্কা। এই জন্য এটা জানমালের নিরাপত্তা নিশ্চিতের জন্য সেনাবাহিনী মাঠ ছেড়ে আসলো। তাহলে আগামী কয়েকদিন সরকার ফর্ম হওয়ার আগে এই প্রশাসনিক মাঠে নিরাপত্তার সদস্য হিসেবে কারা থাকবে? আপনারা কি সেনাবাহিনীকে আহ্বান জানাবেন বা কোনো বাহিনীকে আহ্বান জানাবেন জানমালের নিরাপত্তায় যেন কোনো বাহিনী মাঠে থাকে? লুটপাটও হচ্ছে। আচ্ছা, সে বিষয়ে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আজকে সকালেও কিন্তু আমাদেরকে গুলি করা হয়েছে, আমাদের উপর গুলি চালানো হয়েছে এবং আওয়ামী সন্ত্রাসীরা এই গুলি চালিয়েছে। এবং আমরা একটা বিষয় খুব স্পষ্ট যে আমাদের এই যে যারা ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত, তাদের কিন্তু বিচার করতে হবে। কিন্তু এই বিচারটি কোনো ধরনের আমরা নিজেরাই বিচার মানে আইন হাতে তুলে নিব না। তো সকলের প্রতি আহ্বান থাকবে যে একটা প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে আমরা দ্রুত বিচারের আওতায় আনবো। কেউ নিজেই বিচার করতে যাতে আমরা না বসি। এবং এখানে এই আন্দোলনের সুযোগে অনেক পক্ষ আসলে এই ধরনের ঘটনা ঘটিয়ে আন্দোলনকারীদের উপর নাম দিতে পারে। এর আগেও বিভিন্ন সময় আমরা সেই বিষয়গুলো দেখেছি। তো আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই রাজপথে থাকবো। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত 1 জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে
এখন এই হাসিনার পালিয়ে যাওয়া পদত্যাগের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন, ছাত্রনেতারা কাজ করবেন, ছাত্ররা কাজ করবেন। আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন, আমরা একটা বড় বিজয়, বড় সাফল্য অর্জন করেছি। সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয়, সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি। বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন, আমাদের ধর্মীয়ভাবে তারা যা সংখ্যালঘু, তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয়, তাদেরকে প্রোটেক্ট করা, তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব। তাই আপনাদের মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবেদন জানাতে চাই যে আপনারা সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে, এই প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন। কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবে। এই অনুরোধ আমি দেশবাসীকে জানাতে চাই যে আসুন, আজকে জাতির এই ক্রান্তি লগ্নে আজকে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব, একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষা করব এবং সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্যকে দৃঢ় করে রেখে দেশকে আমরা দেশের শত্রুদের হাত থেকে, বাইরের শত্রুদের হাত থেকে আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব। এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন যে ধৈর্য ধরুন, শান্ত হন এবং দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। আজকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগকে সফল করুন। আবারও আমি আমার ছাত্র নেতাদেরকে, সমন্বয়কারীদেরকে, ছাত্র বন্ধুদেরকে যারা সবাই আন্দোলনে শরিক হয়েছেন, তাদেরকে আমরা আজকে সহযোগিতা করি এবং তাদেরকে অভিবাদন জানাই। সেই সঙ্গে আমি আবারও এই কথাটা আবার আপনাদের মধ্যে তুলে ধরতে চাই, যে নেতা আমাদের মাঝে নেই, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমান, তিনি এই আন্দোলনে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ সেটা আমরা সফল হব। আপনারা সবাই ধৈর্য ধরুন, শান্ত থাকবেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে একটা বড় অর্জনের দিন। নতুনভাবে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে আমরা জয়ী হয়েছি। আমাদের তরুণ সমাজ তারা মুক্তিসেনা হিসাবে বীরের বেশে আমাদের সবাইকে উদ্ধার করে নিয়ে গেছেন। আপনারা সকলে জানেন, আমরা সকলে সবচেয়ে প্রথমে আমি তাদের অভিনন্দন জানাচ্ছি, এই বীর মুক্তিসেনাদের। আর যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমার সমবেদনা এবং আমার অভিনন্দন। আল্লাহ তাদেরকে দ্রুত আরোগ্য দিন, এটা আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি। তারা যেন সুস্থ শরীরে আবার আমাদের দেশ গড়ার কাজে এগিয়ে আসতে পারে, সেই জন্য আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন, সেটাও আমি তার কাছে আজকে চাচ্ছি, তার কাছে দোয়া চাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে এই বাঙালি জাতি বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে যে সংগ্রামটা হয়েছিল সেটা হয়েছিল আমাদের বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। বাঙালি জাতিকে তারা বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হয়েছিল। আমরা বিভিন্নভাবে তাদের থেকে অনেক কিছুতে বঞ্চিত হচ্ছিলাম। তার ফলে আমাদের আন্দোলন সংগ্রাম 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। ভাষাকে বৈষম্যের একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে আমাদের রাষ্ট্রভাষাকে, আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা না করায় যে চক্রান্ত করা ছিল, আমরা রক্ত দিয়ে সেটাকে রুখে দিয়েছিলাম। পরবর্তীকালে 6 দফার আন্দোলন, এটা হয়েছিল বৈষম্য বিরুদ্ধে আন্দোলন। এবং যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা এটা মানল না, তখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম, আমরা রক্ত দিলাম। কি জন্য? একটা নতুন নিজস্ব
দেশের বাঙালি জাতির একটা নিজস্ব দেশ হবে, বৈষম্যমুক্ত দেশ, এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হিসাবে গঠন করবে, সেখানে আমাদের গণতান্ত্রিকভাবে সেই দেশ পরিচালিত হবে। এটাই ছিল আমাদের কামনা বাসনা। কিন্তু আমরা লক্ষ্য করলাম বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দীর্ঘ এই 14 বছর 15 বছর ধরে তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে এই বৈষম্যটাকে আবার জিয়ে রাখার জন্য। তারা দেশের মধ্যে ভাগ করেছে আওয়ামী লীগ এবং জনগণ, এই ভাগ করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করা শুরু করেছিল। এটা আমি বারংবার আমার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে দেশে সবখানে বিদেশে সবখানে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেটা অন্যায়। এবং তারা একদলীয় শাসন ব্যবস্থা করে একটা কোটা লোক ধরে সারা দেশের মানুষের উপর একটা চাপিয়ে দেওয়ার, তাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়া, স্বৈরতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তারা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা না করে অন্যায় অবিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা করেছিল। আইনের শাসন করে নেই, সেখানে দুষ্টের দমনের জায়গায় দুষ্টের পালন এবং শিষ্টের দমন করার ব্যবস্থা করেছিল। সেখানে আইনকে তারা এমন জায়গায় অবস্থান দিয়েছিল যে কিছু লোক আইনের ঊর্ধ্বে থাকবে সবসময়, এবং আইনের কার উপরে আইন প্রয়োগ হবে সেটাও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঠিক করে শীর্ষ পর্যায় থেকে বলা হবে যে একে আইনের আওতায় আনা যাবে, নাহলে তারা আইনের উপরে থাকবে। তা সাধারণ মানুষকে তারা গরু। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।